চিত্র কাকে বলে আমাদের জানা হয়ে গেছে, জীববৈচিত্র্যের গুরুত্ব কী সেটাও জেনেছি। এবার জানবো জীববৈচিত্র্যের ধরন সম্পর্কে, অর্থাৎ প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি বা প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ধরন। জীববৈচিত্র্যের ধরনকে সাধারণত আমরা দুই ধরনের গ্রাফ দিয়ে প্রকাশ করি। সেই গ্রাফটা সম্পর্কে পরে জানছি। আগে জানি যে ধরনগুলো কি কি। একটা হলো অক্ষাংশের উপর নির্ভর করে হয়, আর অপরটি হয় কোনো স্থানে একটি নির্দিষ্ট বাসস্থানের মধ্যে কতগুলো প্রজাতি রয়েছে তার উপর নির্ভর করে। তাহলে একটা হয় অক্ষাংশের নতিমাত্রা সংক্রান্ত, অক্ষাংশ ও উচ্চতার নতিমাত্রা সংক্রান্ত, আর অপরটি হয় প্রজাতি অঞ্চল সম্পর্ক। প্রথমটা যেটা অক্ষাংশ ও উচ্চতা সংক্রান্ত, সেটার ক্ষেত্রে গ্রাফটা কীরকম হয় দেখা যায়, আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল যেটা রয়েছে সেখানে মোটামুটি জীববৈচিত্র্যের বৃদ্ধি লক্ষ্য করা যায়। সবচেয়ে বেশি যেখানে জীব পাওয়া যায় সেটা হলো ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, সূর্যালোক ভালো পাওয়া যায়। তো ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় সবচেয়ে বেশি জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরপর অন্যান্য অঞ্চলে, যেমন একদম মেরু অঞ্চলে গেলে জীববৈচিত্র্য খুবই কম হয়ে যায়। তো সেরকমভাবে গ্রাফ দেখতে গেলে একটি পিঁপড়ের প্রজাতির যদি গ্রাফ দেখা যায়, গ্রাফটা হয় কীরকম, অক্ষাংশ সংক্রান্ত যদি হয়, এদিকে অক্ষাংশ বাড়তে থাকলো 10 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, এভাবে 90 অবধি যদি যাই, 90 ডিগ্রি অবধি গেলাম, আর এদিকে তার প্রজাতির সংখ্যা 100, 200, 300 করে যাচ্ছি। তো এরকম করলে মোটামুটি একটা গ্রাফ করলে দেখা যায় সবচেয়ে বেশি দেখা যায় এদের ঘনত্বটা মোটামুটি 400-500 থেকে এই 20 যেতে যেতে এখান থেকে প্রজাতির সংখ্যা আস্তে আস্তে বাড়তে বাড়তে যত এদিকে যাওয়া যায় তত প্রজাতির সংখ্যা কমতে থাকে। তাহলে এটা হলো প্রজাতি। তোমাদের বইতে যে গ্রাফটা আছে সেই গ্রাফটাও তোমরা ফলো করতে পারো, এটা জাস্ট উদাহরণের জন্যই দিলাম। এরপর রয়েছে প্রজাতি অঞ্চল সম্পর্ক বা স্পেসিস এরিয়া রিলেশনশিপ। প্যাটার্নের ক্ষেত্রে এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্পেসিস এরিয়া রিলেশনশিপ বা প্রজাতি অঞ্চল সম্পর্ক। স্পেসিস এরিয়া রিলেশনশিপের এই যে কার্ভটা সেটা দিয়েছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। এটা নিয়ে অনেকটা দূর অবধি পড়াশুনো করা যায়, তোমাদের যতটুকু ক্লাস 12-এর সিলেবাসে আছে আমি সেই অবধি একটা দেওয়ার চেষ্টা করছি ধারণা। তো এইখানে প্রজাতির কতটা থাকবে, মানে প্রজাতির সংখ্যা কেমন হবে সেটি তার বাসস্থানের এরিয়ার উপর, অর্থাৎ বাসস্থানের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। কোনো একটি জঙ্গলে যদি নাও, উনি যেটা দেখেছিলেন আলেকজান্ডার হামবোল্ট মহাশয়, তিনি দেখেছিলেন আমেরিকার একটি বিশেষ অঞ্চলে প্রজাতির বৃদ্ধির একটা সীমাবদ্ধতা লক্ষ্য করেছিলেন। অর্থাৎ আমি ক্ষেত্রফল যতদূর খুশি বাড়িয়ে গেলাম সেখানে প্রজাতি বেড়েই যাবে এরকম কোনো মানে নেই। তো সেই জন্য তিনি যে গ্রাফটা পেয়েছিলেন তার প্রথমে একটা রাশিমালা বের করেছিলেন, অর্থাৎ প্রজাতি সংখ্যা কতটা বাড়বে না বাড়বে তাকে প্রকাশ করেছিলেন এইচ দিয়ে। এই রাশিমালাটা তিনি যেটা পেয়েছিলেন সেটা ছিল স্মল সি, এ এর পাওয়ার হলো স্মল জেড। এবার সি মানে কি, প্রজাতি সংখ্যা মানে এস, এটা বলে দিয়েছি। এ মানে হলো বাসস্থানের ক্ষেত্রফল, বাসস্থানের ক্ষেত্রফল বা এরিয়া অফ হ্যাবিটেট। তারপর আরেকটা কি রয়েছে, সি। এই সি একটি ধ্রুবক, এর মান আবার কিছুটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এর মান মূলত নির্ভর করে ক্ষেত্রফলটি কোন এককে বের করা হবে তার উপর নির্ভর করে। পরিমাপের যে একক,
এবার ধরো কোনো ক্ষেত্রফলকে আমি একক বর্গমিটার চারদিকে এক 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 করে নিয়েছি কোনো একটি অঞ্চল। ধরো এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, সেটা মিটার না হয় সেন্টিমিটারও নিতে পারি। মোট কথা একক হতে হবে। তার ক্ষেত্রফল যদি একক হয়, সেই একক অঞ্চলে যতগুলি প্রজাতি থাকছে তার মান হয় সি এর সমান। তাহলে এই ধ্রুবকটা কত? অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রাপ্ত একক বাসস্থানের প্রাপ্ত প্রজাতি সংখ্যা, এটার মান হয় সি এর সমান। অর্থাৎ ইংরেজিতে লিখতে পারি ইউনিট স্কয়ার মিটারে এর প্রজাতি সংখ্যা, তার মানটা হলো সি। এবার জেড যেটা রয়েছে তোমাদের, জেডটা হলো স্লোপ অফ লগ লগ প্লট। অর্থাৎ কোনো একটি গ্রাফে যদি এই পাশেও লগের মান নিই, এদিকেও লগের মান নিই, তাহলে কোনো একটি রেখার যে স্লোপটা পাবো সেই স্লোপটাকে বলছে এখানে জেড। তাহলে লগ লগ প্লটে এগুলো সম্পর্কে তোমরা অঙ্কের মধ্যে আরও বেশি ভালো জানতে পারবে। তো জেডটা অ্যাকচুয়ালি লগ লগ প্লটের যে কার্ভটা পাওয়া যায় তার স্লোপকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো প্রথমে এই স্পেসিস এরিয়া রিলেশনশিপের যে গ্রাফটা হয় সেই গ্রাফটা কীরকম হয় একটু দেখি। স্পেসিস এরিয়া রিলেশনশিপের গ্রাফের জন্য প্রথমে আমার কী দরকার, একদিকে আমার অঞ্চলটাকে নিতে হবে, কত দূর অঞ্চল, সে অঞ্চলটা বা এরিয়াটাকে এইদিকে নিলাম এক্স অক্ষ বরাবর, আর এদিকে নিলাম প্রজাতি সংখ্যা, প্রজাতি বৃদ্ধি। দেখা যায় যখন আমরা এই গ্রাফটা তৈরি করি, যতটা অঞ্চল বাড়ছে আস্তে আস্তে একটা নির্দিষ্ট অঞ্চল থেকে প্রজাতি সংখ্যা বাড়তে বাড়তে একটা পরাবৃত্তাকার গ্রাফ তৈরি হয়। তবে তারপর যতটাই এরিয়া বাড়ানো যায় তাহলে দেখা যায় বিশেষ কোনো তার পরিবর্তন হয় না। অর্থাৎ আমি অঞ্চলের ক্ষেত্রফল বাড়াচ্ছি, একটা নির্দিষ্ট অঞ্চলে দেখলাম এ কটা প্রজাতি পেলাম, তারপর আরেকটা অঞ্চল দেখলাম এতটুকু প্রজাতি পেলাম, কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে সেটা ধ্রুবক হয়ে যাচ্ছে। এই ধ্রুবক হয়ে যাওয়ার এই যে ব্যাপারটা, এটাও কিন্তু প্রথম হামবুর্গি লক্ষ্য করেছিলেন। এবার এই যে প্রজাতি গ্রাফ, একে যদি লগ অ্যাক্সিসে প্রকাশ করি, একটু আগেই বলেছি জেড হলো কি না স্লোপ অফ দ্য লগ লগ প্লট। এই লগ লগ প্লটে প্রকাশ করার জন্য আমাদের সমীকরণে তাহলে এই যে কার্ভটা হলো, এই কার্ভের সমীকরণ কি, এস ইকুয়াল টু সি এ টু দি পাওয়ার জেড। এই সি এটাকে যদি লগে প্রকাশ করি কীরকম হবে, তো আগে সমীকরণের জন্য প্রথমে কী নিতে হবে, এস সমান সমান সি এ টু দি পাওয়ার জেড। দুই পাশে যদি লগ নিই, দুই পাশে সমীকরণের লগ করে কি পাবো, লগ এস ইকুয়াল টু লগ অফ স্মল সি এ টু দি পাওয়ার জেড পাবো। তো তারপর লগ এস সমান সমান পাবো লগ সি প্লাস জেড লগ এ। তো এই যে সমীকরণটা পাই, এই সমীকরণটা যখন এই গ্রাফে প্লট করা হয়, অর্থাৎ দুদিকে যখন লগ লগ স্কেলে ইউজ করা হয়, তখন দেখা যায় অর্থাৎ লগে এরিয়া প্রকাশ করব, আবার লগেই প্রজাতির বৃদ্ধি প্রকাশ করব, তখন দেখা যায় লগ লগ স্কেলটা মোটামুটি একটা সরল রেখা আকারে পাওয়া যায়। কিন্তু আমরা যেটা নর্মাল গ্রাফ পেয়েছিলাম, নর্মাল গ্রাফটা কিন্তু একটা পরাবৃত্ত আকৃতির হয়। এই লগ লগ স্কেলে লগ লগ অ্যাক্সিসে কি পাওয়া যায়, লগ লগ অ্যাক্সিসে এই যে গ্রাফটা পাওয়া যায় সেটা হয় লিনিয়ার বা সরল রৈখিক। তার রাশিমালাটা হয় লগ এস ইকুয়াল টু লগ সি প্লাস জেড অফ লগ এ। তোমাদের এটা নিয়ে এত বেশি মানে এটার প্রমাণ বা কিছু সেরকম কিছুই আসে না তোমাদের, তবে কিছুটা নাম্বার থাকে, এই অবধি লিখে দিলেই যথেষ্ট। সেই স্পেসিস এরিয়া রিলেশনশিপের একটা গ্রাফ যার রাশিমালা কি, এস ইকুয়াল টু সি এ টু দি পাওয়ার জেড। এবার লগ অ্যাক্সিসে কীরকম হয় গ্রাফটা, লগ অ্যাক্সিসে এরকম হয় গ্রাফটা, লগ লগ অ্যাক্সিসে দুই পাশেই লগ এক্স অক্ষ বরাবর লগ 10 বেস নিয়ে এরিয়ার মান বের করা হয়, আবার ওয়াই অক্ষতেও মান করা হয়। এখন এই দুটো গ্রাফ পরপর দেখো, একটা লিনিয়ার একটা পরাবৃত্তের মতো। এবার জীববৈচিত্র্যের বিপন্নতার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো দেখব। জীববিদ্যায় হটস্পটের ধারণাটি মোটামুটিভাবে নতুন।
এই হটস্পটের ধারণা অর্থাৎ হটস্পট নাম প্রথম যিনি দিয়েছিলেন তিনি ছিলেন বিজ্ঞানী নরম্যান মেয়ার্স, আর তিনি ধারণাটা দিয়েছিলেন মোটামুটি 1988 সালে। তিনি ধারণা করেছিলেন পৃথিবীর কিছু কিছু অঞ্চলে তার সীমাবদ্ধতা অনুযায়ী কিছু ভাগ করা দরকার, যে জায়গাগুলোতে সংরক্ষণটা করা হবে। এই হটস্পট নির্ধারণের জন্য প্রধানত দুটি শর্ত ব্যবহার করা হয়। একটা হলো সেখানে কোনো এন্ডেমিক প্রজাতি থাকতে হবে, অর্থাৎ সেটি সেখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, এবং কিছু বিপন্ন প্রজাতি সেখানে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ যাদেরকে সংরক্ষণ করা খুব দরকার হয়ে পড়েছে। পৃথিবীতে মোটামুটি 34টি হটস্পট দেখা যায়, আর মানে এই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, দেখা যায় বললে ভুল হবে। আর ভারতে হটস্পটের সংখ্যা রয়েছে মোটমাট 4টি। পৃথিবীর যে 34টা রয়েছে তার মধ্যে 4টি অঞ্চল ভারতের মধ্যে পড়তে দেখা যায়। পৃথিবীর মধ্যে এই 34টার মধ্যে ভারতে যেগুলো রয়েছে সেগুলো হলো, প্রথমে রয়েছে পূর্ব হিমালয়, আর তারপর রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার অঞ্চল, তারপর ইন্দো বার্মা অঞ্চল, আর একটা রয়েছে সুন্দারল্যান্ড। এই ধারণা এগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো, এখানকার কোন কোন এরিয়া কভার করছে এই জায়গাগুলো দেখে নিলেই হয়ে যাবে। এরপর রয়েছে আগন্তুক প্রজাতি। কোনো একটি অঞ্চলে আগন্তুক বা এক্সোটিক প্রজাতি আসলে কি হয়? এক্সোটিক প্রজাতি হলো যেটা এখানকার নয়, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে তারা বাসিন্দা নয়, ভিন্ন স্থান থেকে, হয়তো বিদেশ থেকেই কোনো না কোনোভাবে যদি অন্য কোথাও চলে আসে তাদেরকে বলে এক্সোটিক স্পিসিস বা আগন্তুক প্রজাতি। আগন্তুক প্রজাতি এলে কি হবে? আগন্তুক প্রজাতি এলে তারা হয়তো এখানে এসে থেকে যেতে পারে, অথবা এখানকার কোনো অন্য প্রজাতিকে ধ্বংস করে নিজের জায়গা বহন করতে পারে। আবার এমনও হতে পারে সেটি এখানে এসে হয়তো আরও ভালো ফল করলো। যেমন ল্যান্টানা ক্যামেরা বলে একটা ফুল রয়েছে, সেই ফুলটা বিদেশে বাগানে লাগানো হয়, কিন্তু আমাদের এখানে আসার পর এখানে কাটা ঝোপ ছাড়া সেটা আর কিছুই হয়নি, মানে এত পরিমাণে বংশবিস্তার করেছে তাকে আর কেউ বাগানে লাগানো হয়ই না। এরপর রয়েছে রেড ডাটা বুক, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের। রেড ডাটা বুক প্রকাশ করে কে না IUCN। IUCN-এর আরেকটি সংস্থা রয়েছে যা হলো SSC বা সার্ভাইভাল সার্ভিস কমিশন। এই IUCN-এর আন্ডারে এই কমিশন প্রত্যেক বছর মোটামুটি রেড ডাটা বুক প্রকাশ করে। রেড ডাটা বুক কী করে? কিছু বিপন্ন বা সমস্ত প্রাণীগুলো যেটা বিপন্নতার দিকে এগোচ্ছে তাদের নিয়ে আলোচনা করে। এই রেড ডাটা বুকে কতগুলো ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরিগুলো হলো, প্রথমে রয়েছে এক্সটিংক্ট, তারপরে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড এবং ভালনারেবল, আরও আছে কয়েকটা। প্রথমে এই কটা নিয়ে একটু আলোচনা করি। এক্সটিংক্ট মানে পুরোপুরি বিপন্ন বা অবলুপ্ত, তাকে আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তারপর রয়েছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, অর্থাৎ বন্য পরিবেশে অবলুপ্ত হয়ে গেছে, কোনোভাবে এক্সিটু বা ইনসিটু কোনোভাবে সংরক্ষণ করে হয়তো আমাদের সভ্য অঞ্চলে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। তারপর রয়েছে ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড, অর্থাৎ দারুণভাবে বিপন্ন। এরপর রয়েছে এনডেঞ্জার্ড অর্থাৎ বিপন্ন। আর ভালনারেবল মানে হলো বিপন্ন, অর্থাৎ মানে অদূর ভবিষ্যতে হয়তো তারা বিপন্ন হয়ে পড়তে পারে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত প্রজাতি। এই গেল এ কটা। এরপর যেগুলো রয়েছে সেগুলো দেখি। এরপরে যেটা রয়েছে প্রথমে সেটা হলো লিস্ট কনসার্ন মানে এখনও সেভাবে এটা সম্পর্কে কোনো খোঁজ নেওয়া হয়নি, সেগুলোকে বলে লিস্ট কনসার্ন, মানে আমরা খোঁজ নিইনি। আর তারপর রয়েছে নিয়ারলি থ্রেটেন্ড মানে হলো মানে কিছুটা বিপদগ্রস্তর কাছাকাছি আর কি। তারপর রয়েছে ডাটা ডেফিসিয়েন্ট, অর্থাৎ সমস্ত পৃথিবীর অঞ্চলে সব এখনও খোঁজ নেওয়া সম্ভব হয়নি, সেগুলোকে বলছে ডেটা ডেফিসিয়েন্সি, মানে তার সম্পর্কে বেশি খোঁজ নেওয়া এখনও হয়নি, হয়তো পরবর্তীকালে খোঁজ নেওয়া হবে। আর এরপরে রয়েছে নট ইভ্যালুয়েটেড, মানে সেটা সম্পর্কে এখনও খোঁজ লাগানোই হয়নি, অর্থাৎ সেই নামটা এখনও রেড ডাটা বুকের যে বিজ্ঞানীরা রয়েছেন তাদের কাছে এখনও নামটা এসে পৌঁছয়নি যে সেটা সম্পর্কে খোঁজ নেওয়ার দরকার। এগুলো হলো রেড ডাটা বুকের কয়েকটি ক্যাটাগরি। সেই ক্যাটাগরি ধরে প্রত্যেক বছর মোটামুটি এই বইটি প্রকাশ করা হয়, যার থেকে আমরা কোন কোন প্রজাতিগুলি সংরক্ষণ দরকার না দরকার এগুলো আমরা বুঝতে পারি।